যে কোন পোস্টে কটা আমার ভ্যাকেন্সি রয়েছে, যেটা কিন্তু আগে দেওয়া হতো না। এবছর দেখা যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারে 45খানা ভ্যাকেন্সি রয়েছে, 45 অনলি। সেটা হচ্ছে 20 বছর লাগবে কি 25 বছর লাগবে কি সারা জীবনে হবেও না, সেটা একটা কোটার উপরে নির্ভর করে। যাদের ফিউচার ব্রাইট, হয়তো অল্প বয়সে জব পাচ্ছেন বা সুযোগটা এসেছে ইন্টারভিউ ক্র্যাক করার, তো তারা তো একটা তো অপশনের সুযোগ নেবেন যে আমি কোন জায়গাটা যেতে চাইবো, সম্মানের সাথে কতটা করতে চাইবো। আপনাদের যেহেতু একটা দিচ্ছে অপশন যে আপনি 1 2 3 4 করে চয়েস করুন, তাহলে আমি চয়েসটা রাখতেই পারি। নমস্কার, আশা করি এই প্যান্ডেমিকের টাইমে আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। টুডে ইন আওয়ার চ্যানেল WPPSC দ্য সাকসেস স্ট্র্যাটেজি বাই আনএকাডেমি আমরা আমাদের ইন্টারভিউ সিরিজের আরেকটা পর্বে উপস্থিত হয়েছি। আজকে আমাদের সাথে যারা রয়েছেন তারা হচ্ছেন সুরজিৎ পান্ডে 2009 ব্যাচ আর সৌরভ চক্রবর্তী 2012 ব্যাচ। আপনারা সকলেই জানেন পিএসসি মিসেলেনিয়াসের মেন্সের রেজাল্ট কিছুদিন আগেই পাবলিশ হয়েছে এবং আপনারা যারা সিলেক্টেড ক্যান্ডিডেটস তারা ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন। সেই ইন্টারভিউর প্রিপারেশনের ব্যাপারে আমরা আজ এই দুজনের সাথে কিছু কথা বলবো এবং শেয়ার করব আপনাদের সাথে। আমার নাম সৌরভ চক্রবর্তী, আমি 2012 সালের মিসলেনিয়াস ব্যাচ। আজকে আমাদের হচ্ছে যে ডিসকাশন হবে সেটা হচ্ছে মেনলি পোস্ট প্রেফারেন্স নিয়ে। আমরা জানি মিসলেনিয়াস বাংলায় বলতে বিবিধ, মানে অনেকগুলো পোস্টের পরীক্ষা একসঙ্গে নেওয়া হয়। তাহলে আমাদের যে পোস্ট প্রেফারেন্স ইন্টারভিউর আগে সবাইকে দিতে হয় যে কোন পোস্টটা ভালো হবে কোন পোস্টটা খারাপ হবে, মানে সব পোস্টই ভালো আবার সব পোস্টই খারাপ, কারণ সবার চাকরি তো সবার মতো করে নয়। কিছু চাকরি আছে, অনেকে আছে যে একই চাকরি সারা জীবন করতে পছন্দ করে, একই ধরনের কাজ। অনেকে আছে কাজে বিভিন্নতা খোঁজে। সেই জন্য এখানে যেহেতু মিসলেনিয়াসে অনেকগুলো পোস্ট একসঙ্গে পরীক্ষা দেওয়া যায়, সেই জন্য আমাদের সুবিধা কি আছে, আমরা পোস্ট চয়েস করতে পারি যে ফার্স্ট প্রেফারেন্স সেকেন্ড প্রেফারেন্স এইভাবে পোস্টগুলি সাজাতে পারি। সেই বিষয়ে আজকে আমাদের কথা বলবো। আমাদের মিসলেনিয়াসে এবারে রেজাল্টে মোট 18টা পোস্ট এর ভ্যারাইটি দেওয়া হয়েছে, 18 রকমের পোস্ট, কিন্তু সব পোস্ট গুলো নেই, মানে এবারে সিট দেয়নি। 4টে পোস্ট যেমন দেয়নি। তাহলে আমরা যেমন রেজাল্ট বেরিয়েছে পিএসসির, তাহলে 1 থেকে আমরা শুরু করব আজকে। এবং আমার সঙ্গে আছে আমার দাদা, প্রিয় দাদা সুরজিৎ দা, উনিও হচ্ছে আমাকে এই ডিসকাশনে সাহায্য করবেন। তাহলে আমাদের 1 নম্বর পোস্ট আছে সিডিপিও, অ্যাসিস্ট্যান্ট সিডিপিও। অ্যাসিস্ট্যান্ট সিডিপিও এবারে কিন্তু কোনো রেজাল্টে পোস্ট দেয়নি। সেই জন্য যেহেতু দেয়নি, তাহলে এইটা নিয়ে আর ডিসকাস করে লাভ নেই। সেকেন্ড চয়েস আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। আচ্ছা, এই পোস্টগুলো এক একটা বলার আগে আমি আরেকটা কথা বলে নিতে চাই যে কিছু কিছু পোস্টিং হবে বিডিও অফিসে, মানে যে হচ্ছে বিডিও অফিস সবাই জানে সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, সেখানে পোস্টিং হবে। আর কিছু কিছু পোস্ট আছে লাইন ডিপার্টমেন্টে পোস্টিং হবে। লাইন ডিপার্টমেন্ট মানে যেমন যেগুলো সাইডে ডিপার্টমেন্ট হয়, যেমন শ্রম দপ্তর, ভূমি দপ্তর, তেমনি এরকম এরকম আর অনেক দপ্তর আছে আর কি, যেগুলো সাইডে পোস্টিং হয়। তাহলে আমাদের এখন জানতে হবে যে কোন কোন পোস্ট গুলো হচ্ছে বিডিও অফিসে পোস্টিং হয় আর কোন কোন পোস্ট গুলো নিজস্ব দপ্তর আছে। আবার কিছু কিছু পোস্টের আছে সেগুলো হচ্ছে জেলাতে পোস্টিং হয়। তাহলে সব পোস্ট গুলো নিয়ে আজকে 18টার পোস্টের মধ্যে যেগুলো আছে, 4টে পোস্ট তো নেই, সেইগুলোকে নিয়ে আর বেশি ডিসকাশন করে লাভ নেই। বাকি যে 14টা পোস্ট আছে সেইটা নিয়ে আমরা এক এক করে এগিয়ে যাব। প্রথমে 1 নম্বরে পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট সিডিপিও, মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। এই পোস্টটা এইবারে একটিও সিট নেই, সেই জন্য এই পোস্টটা নিয়ে আর বেশি আলোচনা করে লাভ নেই। 2 নম্বরে আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের পোস্টিং বিভিন্ন হয়, যে ব্লক অফিসে পোস্টিং হয়, বিশেষ করে যেই দুর্গত এলাকা সেই এলাকাগুলো যাতে যেখানে বন্যা কিংবা বিভিন্ন ডিজাস্টারের যেখানে প্রবলেম আছে সেখানেও পোস্টিং হয়। অনেক ব্লকে এক্সট্রা হিসাবে পোস্টিং আছে, কিন্তু যেহেতু এদের সবসময় কাজ থাকে না এনাদের, সেই জন্য একে ব্লক অফিসে পোস্টিং হওয়া যে কোনো চাকরির সুবিধার্থেই যে তোমাকে একটা ডিপার্টমেন্টের সঙ্গে অনেক ডিপার্টমেন্টের ট্যাগ করে দেওয়া হয়, সেই জন্য আদার্স কাজও করতে হয়।
3 নম্বরে আছে ব্লক ইউথ অফিসার, মিউনিসিপ্যালিটি ইউথ অফিসার আর বড়ো ইউথ অফিসার, একসঙ্গে মিলিয়ে আছে 159টা সিট। একে হচ্ছে একটা ব্লকে পোস্টিং দেওয়া হয় না, এগুলো একে হচ্ছে 3-4টে মিলিয়ে পোস্টিং দেওয়া হয়, সেই জন্য সেইভাবে কোনো এর হচ্ছে পারফেক্ট বস থাকে না। 3-4টে বিডিও মিলে একটা মাদার পোস্টিং হয়, আর তার সঙ্গে চার্জ থাকে 4-5টা। তারপরে 4 নম্বরে আছে ব্লক ওয়েলফেয়ার অফিসার, এবারে ব্লক ওয়েলফেয়ার অফিসারে কোনো সিট দেয়নি। 5 নম্বরে আছে ইন্সপেক্টর বিসিডব্লিউ, মানে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসার। ইন্সপেক্টর বিসিডব্লিউ হচ্ছে এবারে পোস্ট আছে 145টা। ইন্সপেক্টর বিসিডব্লিউর হচ্ছে পোস্টিং হয় বিডিও অফিসে এবং ইমিডিয়েট বস হয় বিডিও। বিডিও অফিসে নিজের ডিপার্টমেন্ট ছাড়াও এনাকে কিন্তু অনেক কাজই করতে হয়, অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে এমার্জেন্সি অনেক কাজ। 6 নম্বরে আছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার। কনজিউমার দপ্তরে যে জেলাতে একটি করে কনজিউমার দপ্তর থাকে এবং তার বিভিন্ন ব্রাঞ্চ আছে, এখানে এদের জেলাতে পোস্টিং হয়, এর সিট আছে 172টা। 7 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার ইনকাম ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটিভটা। আরেকটা আছে ইন্সপেক্টর এগ্রিকালচার ইনকাম ট্যাক্স, কিন্তু ইন্সপেক্টর এগ্রিকালচার ইনকাম ট্যাক্সের এবারে কোনো সিট নেই। অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার ইনকাম ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেটিভের 10টা সিট হয়, এদের কিন্তু কোনো প্রমোশনের সুযোগ নেই। 8 নম্বরে তো ইন্সপেক্টর এগ্রিকালচার ইনকাম ট্যাক্সের কোনো পোস্ট নেই। 9 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গল সাব অর্ডিনেট লেবার সার্ভিস, এটা 206টা সিট আছে। এইটা খুব ভালো পোস্ট আছে, এখানে হচ্ছে আলাদা করে লাইন ডিপার্টমেন্টে যদিও পোস্টিং, বিডিও অফিসে পোস্টিং নয়, কিন্তু নিজস্ব অফিস থাকবে। কিন্তু প্রমোশনের স্কোপ হচ্ছে 20 বছরে হয়তো একবার হবে নাকি সন্দেহ, কারণ ডাইরেক্ট এ গ্রুপে এদের এএলসি তে মানে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের এদের হচ্ছে প্রমোশন হয়, তাই জীবনে একটাই হয়তো প্রমোশন পেতে 20 বছর লেগে যাবে। 10 নম্বরে আছে অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস, 76টা সিট আছে, এদেরও পোস্টিং হয় হচ্ছে জেলাতে এবং জেলা থেকে বিভিন্ন কোঅপারেটিভ অডিট করতে এনারা আসে। 11 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ, এরা হচ্ছে বিভিন্ন অডিটে আছে, তাই হচ্ছে কাজের কাজের জন্য এদের হচ্ছে বিভিন্ন জেলাতে ট্যুরে যেতে হয় এবং জেলাতের মধ্যে হচ্ছে 20 দিন কাটিয়ে, মাসের 20 দিন কাটিয়ে 10 দিন হচ্ছে হেড অফিসে কাটাতে হয়। 12 নম্বরে আছে কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস, 16টা সিট আছে, এদের পোস্টিং হয় কারেকশনাল হোমসে, মানে সোজা বাংলায় বলতে জেলে। 13 আর 14 নম্বরে আছে এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন, 76টা সিট আছে। আর 14 নম্বরে আছে লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন। তাহলে লেডি এক্সটেনশনে শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে, আর এক্সটেনশন অফিসারে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এদের কাজটা একই রকম, এডুকেশন রিলেটেড। পোস্টিং আগে 2019 সালের আগে পর্যন্ত বিডিও অফিসেই ছিল, কিন্তু এখন পোস্টিং বিভিন্ন বোর্ডের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, যেখানে ছেলে মেয়েরা থাকে সেখানে সমস্ত দায়িত্ব এনাকে নিতে হয়, আবার হয়তো টিচিংও করতে হতে পারে তাদেরকে। আবার অনেকের পোস্টিং ডিস্ট্রিক্ট লাইব্রেরিতেও এখন দিচ্ছে। আগে প্রমোশন অনেকদিন 15-16 বছরে হয়তো জয়েন্ট বিডিও প্রমোশন হয়েছে, কিন্তু এখন কি হবে কিছু বোঝা যাচ্ছে না। 15 নম্বরে আছে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল, 5টা সিট আছে। ওই কন্ট্রোলারের অফ কারেকশনাল হোমস এর মতনই অ্যাসিস্ট্যান্ট, শুধু কন্ট্রোলার কারেকশনাল একটু বেতনের তো শুধু তফাৎ আছে পে স্কেলের। 16 নম্বর আছে ইনভেস্টিং ইন্সপেক্টর। ইনভেস্টিং ইন্সপেক্টরের এবারে কিন্তু কোনো পোস্ট দেয়নি, তাহলে এই ডিটেলসে আলোচনা না করাই ভালো। আর সবচেয়ে যে বেশি পোস্ট আছে রেভিনিউ ইন্সপেক্টর ভূমি দপ্তরের, সেটা সিট আছে 500। এটাও পোস্টিং হচ্ছে প্রত্যেক পঞ্চায়েতে পোস্টিং হয় এবং নিজস্ব একটা করে আড়াই অফিস থাকে। প্রমোশনের সুযোগ 7 বছর পরে হয়তো প্রমোশন সি গ্রুপে রেভিনিউ অফিসার পোস্টে হয়ে যাবে। এবার সেটা হচ্ছে কোটার উপরে সময় লাগবে, কম লাগবে না বেশি লাগবে সেটা ভ্যারি করছে। 18 নম্বর আছে সেভিং ডেভেলপমেন্ট অফিসার, এরা হচ্ছে সেভিং ডেভেলপমেন্ট অফিসার জেলাতে পোস্টিং হয়
এবং এদেশেও প্রমোশনের সুযোগ খুবই কম। নমস্কার, আনএকাডেমিতে সকল চাকরি প্রার্থী বন্ধুদের জানাচ্ছি অভিনন্দন। আমি সুরজিৎ পান্ডে, 2009 মিসেলেনিয়াস ব্যাচ। 2013-এ রেভিনিউ ইন্সপেক্টর হিসেবে জয়েন করেছি। বর্তমানে এখন বাঁকুড়ার জঙ্গলমহলে কর্মরত রয়েছি। এবার সৌরভ চক্রবর্তী সমস্ত পোস্টগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করলেন। মিসেলেনিয়াসের যেটা ব্যাপার থাকে, সাধারণত মিসেলেনিয়াস পরীক্ষা তো সমস্ত বিবিধ, মানে এটাকে আগে এককালে জুনিয়র ডব্লিউবিসিএস বলা হতো। অর্থাৎ ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ অফিসারদের অ্যাসিস্ট করার জন্য যে গ্রাউন্ড লেভেলে তাদের মানে তাদের সহকর্মী হিসেবে যে সমস্ত অফিসার নিয়োগ করা হতো, তারা হচ্ছেন মিসেলেনিয়াস এক্সাম থেকে আসতেন। মানে একজন বিসিএস অফিসারের সাবঅর্ডিনেট অফিসার হিসেবে যাদেরকে প্রয়োজন পড়তো, সেটা মিসেলেনিয়াস এক্সাম থেকে নেওয়া হতো। ফলে মিসেলেনিয়াস এক্সাম দিয়ে যে সমস্ত পোস্টে রিক্রুটমেন্ট হয়, এদের পরবর্তী প্রমোশনাল পোস্ট হচ্ছে একটা বিসিএস পোস্ট। সেটা আইদার বিসিএস সি অথবা ডি, এ, এই ধরনের ক্যাটাগরিগুলোতে যায়। বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এই বছর আপনাদের খুব সুবিধা করেছে যে আপনাদের এক্সাম শেষ হওয়ার মেন এক্সামের যখন রেজাল্টটা বেরিয়েছে, আপনাদের একটা দিয়ে দিয়েছে ডিটেলস লিস্ট, যে কোন পোস্টে কটা আমার ভ্যাকেন্সি রয়েছে, যেটা কিন্তু আগে দেওয়া হতো না। এটা পিএসসিতেই প্রথম। এটার ফলে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাচ্ছে যে আমার কোন ডিপার্টমেন্টের, আমি আপনাদের যেদিনই ইন্টারভিউ হবে তার আগে ইন্টারভিউ কল লেটারের সাথেই দেখবেন আপনাদের একটা ফর্ম পাঠিয়ে দেওয়া হবে। সেই ফর্মের মধ্যে 18টা পোস্ট দেওয়া রয়েছে। একটা পেজ শিট থাকবে, তার মধ্যে আপনাকে 1, 2, 3, 4 এরকম অনওয়ার্ডস, যেটা 0 মানে ভ্যাকেন্সি আছে তাতেও কিন্তু আপনাকে মার্কিং করতে হবে। দিয়ে 1 to 18 আপনাকে কিন্তু দিতে হবে পুরো চার্টটা, যে আপনি কোনটা কিরকম চাইছেন, প্রেফারেন্স শিট। তা বিভিন্ন পোস্ট নিয়ে আগেই আলোচনা হয়েছে, এবার আমরা প্রেফারেন্স নিয়ে আলোচনা করব। প্রেফারেন্স প্রত্যেক ব্যক্তির নিজস্ব মতো হতে পারে। কেউ চান আমি শহরাঞ্চলে চাকরি করব, সেই অনুযায়ী পোস্ট অনেকে প্রেফার করেন। কেউ চান আমার কোনটা ভালো স্যালারি, সেই অনুযায়ী প্রেফার করেন। কেউ চান আমার প্রমোশনাল স্কোপ কোনটা বেটার, সেই অনুযায়ী। তিনটে ক্যাটাগরিতে ভাগ হয়। এখন প্রথমেই বলি যে মিসেলেনিয়াসের যে পোস্টগুলোতে আমরা চাকরি, মানে যারা চাকরিতে যান তাদের কিন্তু একটা হিউজ প্রমোশনের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, এটা আগামী 15 বছরের আগে কেউ প্রমোশন পায় না। আর দ্বিতীয়ত হচ্ছে মিসেলেনিয়াসে যে সার্ভিসে যাওয়া হয়, আমরা যদি এখন নতুন পে কমিশন হয়েছে এই রোপা 2019 অ্যাক্টিভেটেতে, এর আগে দুটো পে স্কেল ছিল, 7,100, 37,600, এটা বেসিক পে, আর গ্রেড পে ছিল 3,900। এই ধরনের একটা স্কেলের কিছু পোস্ট আছে। আর একটা আছে 7,100, 37,600, আর বেশি গ্রেড পেটা হচ্ছে 3,600। কিন্তু দেখা যায় যেটা গ্রেড পেটা কম 3,600, কিছু পোস্ট আছে যেমন হচ্ছে ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, সেভিং ডেভেলপমেন্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট কারেকশনাল হোমস, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস, অডিটর of cooperative societies, assistant auditor, board of revenue, ইন্সপেক্টর এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স। এদের প্রমোশনাল সুযোগটা কিন্তু বেশি। অথচ যাদের একটু স্যালারিটা বেশি, মানে 3,900 গ্রেড পে ছিল আগে, তাদের কিন্তু প্রমোশনাল সুযোগটা কম। এই বছর কিছু পোস্ট নেই, যেমন ইন্সপেক্টর অফ স্টেট এক্সাইজ, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার। এইগুলো সবই ধরুন এসিডিপিও, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার বা মিউনিসিপ্যাল ইউথ অফিসার, বড় ইউথ অফিস, এইগুলো সমস্ত 3,900 ক্যাটাগরিতে পড়ছে, কিন্তু এদের প্রমোশনাল স্কোপ খুবই কম। যাক, এবার আমরা প্রেফারেন্সটা আসি সংখ্যার ভিত্তিতে। প্রথমে সংখ্যাটা আলোচনা করে নিই। এবছর দেখা যাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারে 45খানা ভ্যাকেন্সি রয়েছে, 45 অনলি। ব্লক ইউথ অফিসার, মিউনিসিপ্যাল ইউথ অফিসার, বড় ইউথ অফিস, এই তিনটে একই ধরনের ক্যাটাগরি, এতে রয়েছে 159, 159টা। বিসিডব্লিউ ইন্সপেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ইন্সপেক্টর, 145টা। কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, 172টা। অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার, অনলি 10, মাত্র 10টা, অল ওভার ওয়েস্ট বেঙ্গল।
ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, এটা নামটা এত বড়, এটার পোস্টটা হয় MWI, মিনিমাম ওয়েজ ইন্সপেক্টর। মানে 100 দিনের কাজ যে হয় আমরা শুনি MGNRG এর আন্ডারে, তার সুপারভাইজিং ইন্সপেক্টর হিসেবে নিয়োগ করা হয়। এটা 206 খানা পোস্ট রয়েছে। অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস 76, অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ 03, অনলি 3টে। কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস 16, এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন 76, লেডি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন 88, অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস 05, অনলি 5টা। ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর নীল, রেভিনিউ ইন্সপেক্টর ম্যাক্সিমাম 500, সেভিংস ডেভেলপমেন্ট অফিসার অনলি 50। তাহলে সংখ্যার ভিত্তিতে দেখা যাচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর 500। এর কারণ হচ্ছে রেভিনিউ ইন্সপেক্টর একটু পোস্টটা একটু আপনাদের সামনে আলোচনা করে নিই। আমি নিজেও এই পোস্টে রয়েছি, সৌরভ চক্রবর্তী ওই পোস্টেই রয়েছে। রেভিনিউ ইন্সপেক্টর হচ্ছে ল্যান্ড ডিপার্টমেন্টের মানে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের চোখ ও কান বলা যেতে পারে। এর পর মানে রেভিনিউ ইন্সপেক্টরের পরবর্তী পোস্ট হচ্ছে রেভিনিউ অফিসার, মানে WBCS গ্রুপ সি তে আপনারা দেখবেন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস বলে একটা পোস্ট হয়, যেটা রেভিনিউ অফিসার। ল্যান্ড ডিপার্টমেন্টে প্রথম পোস্ট কিন্তু রিক্রুটমেন্ট ডাইরেক্ট আগে থেকেই হতো এই রেভিনিউ অফিসারে। 2009 প্রথম মিসলেনিয়াস ব্যাচ, মানে PSC থ্রু দিয়ে প্রথম রেভিনিউ ইন্সপেক্টর ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়েছে। এর আগেও হতো, এটা প্রমোশনাল পোস্ট ছিল। সার্ভেয়ার, আমিন, এই সমস্ত পোস্ট থেকে 10 থেকে 20 বছরের অভিজ্ঞতা থাকলে তবে এই পোস্টে রিক্রুট করা হতো, আদারওয়াইজ নয়, কারণ এই পোস্টের গুরুত্বটা ভীষণ বেশি। এবার বর্তমানে 2013 থেকে যখন এটা রিক্রুট করা শুরু হয়েছে, তখন থেকে এদের একটা রিগোরাস মানে ARTI শালবনী এবং LMTC বহরমপুরে একটা ট্রেনিং চলে 1 to 2 মান্থ। এদের ট্রেনিং চলার পরে একটা এক্সাম দিতে হয়, সেই এক্সামে পাস আউট হলে তখন এদের রিক্রুট করা হয়। রেভিনিউ ইন্সপেক্টর যখন পোস্টে কেউ একজন যাচ্ছেন, তাকে একজন গ্রাম পঞ্চায়েত, একেবারে পঞ্চায়েত লেভেলের ভিত্তিতে ভূমি দপ্তরের যে নিজস্ব অফিস রয়েছে সেই অফিসে তাকে রিক্রুট করা হয়। এদের বিভিন্ন ধরনের কাজ থাকে। একজন BLRO সাহেবকে, ব্লকের যিনি ল্যান্ড ডিপার্টমেন্টের হেড আছেন, BLRO সাহেবকে অ্যাসিস্ট করার জন্য ভেরিয়াস এদের কাজ থাকে। এবং এদের ফিউচারটা খুব ব্রাইট। মানে অনেকেই জানেন না, GP লেভেলে পোস্টিং বলে অনেকে ভাবেন যে পঞ্চায়েতের অফিসেই আমার অফিস কিনা, তা নয়। এদের সম্পূর্ণ সেপারেট অফিস, ইন্ডিপেন্ডেন্ট অফিস থাকে। এবং এদের প্রমোশনাল স্কোপটা আদার এই যে কটা 18টা পোস্ট বললাম এদের মধ্যে থেকে সবচেয়ে বেটার। ওকে, নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি। এরপরে যে সংখ্যাটা বেশি এটা হচ্ছে যে MWI, মিনিমাম ওয়েজ ইন্সপেক্টর, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, 206 খানা। এদের পোস্টিংটা অ্যাকচুয়াল ALC অফিসে হয়, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিস। অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিস এমনই দুর্ভাগ্য এদের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিস সবসময় সাব ডিভিশন লেভেলেই থাকে, কিন্তু এদের নিজেদের অফিসটাও অব্দি থাকে না, ভাড়া বাড়িতে বেশিরভাগ অফিসগুলো হয়। এবং এদেরকে BDO সাহেব মানে সংশ্লিষ্ট ALC কি করেন, একজন সাব ডিভিশনাল যিনি আছেন ইনচার্জ ALC, তিনি প্রত্যেকটা ব্লকে MWI দের পাঠিয়ে দেন। কারণ 100 দিনের কাজ তো আর সাব ডিভিশন থেকে বসে অপারেট করা তো সম্ভব নয়। মানে BDO দের আন্ডারে পাঠিয়ে দেন, ওনারা সেই BDO অফিসে কোথাও একটা কোণে ফেলে রাখেন চেয়ার টেবিল দিয়ে, ওনারা সেই অনুযায়ী কাজ করতে থাকেন। এবং সারা বছর নিজেদের কাজ যেটা, সেই নিজের ডিপার্টমেন্টের কাজ ছাড়া অন্য কাজে এনাদের বেশি নিযুক্ত রাখা হয়। যেমন OC ইলেকশন করে রেখে দিল, সারা বছর ওই ভোটের কাজ করতে থাকলো, মানে নিজের কাজটা শেখা কম হলো। এবং বছরে যে নিজের ছুটিগুলো আছে সেগুলো তো ভোগ করতেই পারলো না, BDO অফিসের স্টাফ হিসেবেই নিযুক্ত হয়ে রয়ে যায়। তাহলে এই ব্যাপারে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে। যারা ধরুন নতুন চাকরিতে অ্যাসপিরেন্ট, তাদের কাছে একটা চাকরিটাই বড় ব্যাপার, এটা ঠিকই যে আমি যে পোস্টেই পাচ্ছি ঠিক আছে, কিন্তু এটাও অনেকের ব্যাপার আছে যাদের ফিউচার ব্রাইট, হয়তো অল্প বয়সে জব পাচ্ছেন বা সুযোগটা এসেছে ইন্টারভিউ ক্র্যাক করার, তারা তো একটা তো অপশনের সুযোগ নেবেন যে আমি কোন জায়গাটা যেতে চাইবো, সম্মানের সাথে কতটা করতে চাইবো। আপনাদের যেহেতু একটা দিচ্ছে অপশন যে আপনি 1, 2, 3, 4 করে চয়েস করুন, তাহলে আমি চয়েসটা রাখতেই পারি, ঠিক আছে। আচ্ছা, MWI ওই 100 দিনের কাজ বললাম, 100 দিনের কাজে তদারকি করতে হয়। আর ওই বিলিংস এর ব্যাপার ওই সংক্রান্ত বুঝতেই পাচ্ছেন, পঞ্চায়েতের সাথে আপনাকে সব সময় কোঅর্ডিনেট করে চলতে হবে যে কত কি বিল হচ্ছে না হচ্ছে 100 দিনের কাজে, জব কার্ড, এইসব কাজ এইগুলোই
থাকে আর কি। নেক্সট আসছি, এরপরে আসছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, ইজ এ ভেরি গুড পোস্ট, কিন্তু এর সৌজিত দা, ফার্স্ট একটা থামিয়ে হ্যাঁ দেবো আমি। বলছি আরেকটা আছে, বললে না, যেগুলো হচ্ছে শ্রম দপ্তরে অসংগঠিত শ্রমিক যারা আছে তাদের বীমা টিমা গুলো দেখাশোনা করে। আর হচ্ছে আরো এক্সট্রা শ্রম দপ্তরে যে তো কাজগুলো আছে, যেমন কোথায় হচ্ছে শিশু শ্রমিক নিয়োগ হচ্ছে নাকি, এই কাজগুলো এনাদেরকে দেখতে হয়। আর প্রমোশন হচ্ছে নেক্সট প্রমোশন এ গ্রুপে এএলসি তেই হবে, কিন্তু যেহেতু ডাইরেক্ট এ গ্রুপে প্রমোশন হবে, সেটা হচ্ছে 20 বছর লাগবে কি 25 বছর লাগবে কি সারা জীবনে হবেও না, সেটা একটা কোটার উপরে নির্ভর করে, অনেক কিছু অনেক কিছুর উপরে নির্ভর করে। সেইটা আমি বলতে চাইছিলাম আর কি। সংযোজন করার জন্য আমি ধন্যবাদ সৌরভকে জানাচ্ছি। এটা ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে সেই নোবেল কন্ডাক্টের মতো আর কি, ওদের কি কি ফাংশন আছে সৌরভ বললো, কিন্তু ওদেরকে এগুলো কোনোটাই এখনো করানো হয় না। ওদেরকে যেটা বেসিক করানো হয় আমি হয়তো সেটা বলে বলে দিলাম, ওদেরকে ওগুলো আর কোনোটাই এখনো করানো হয় না। ওদেরকে চুপচাপ এখন ওই 100 দিনের কাজ আর ওই মানে ওসি ইলেকশন এইভাবেই গ্যারাজ করে রেখে দিয়ে ওদের মানে ওদের বললাম শুরুতেই বলেছি যে ওদের যে বেসিক ফাংশন ও সেটা আর করতে দেওয়া হয় না। এটা আমাদের বন্ধুদেরকে একটু জানিয়ে রাখলাম আগে থেকেই। আর সৌরভ যেটা বললো সেটা হচ্ছে ওদের কি কি অ্যাকচুয়ালি ফাংশন থাকে আর কি ওই ডিপার্টমেন্টের। আর ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট লেবার সার্ভিস বলুন কি, আমি যে পোস্টে নিয়ে এবার আলোচনা করতে যাচ্ছি, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, খুব ভালো একটা পোস্ট। এই পোস্টটা সাধারণত সাব ডিভিশনাল লেভেলেও খুব কম, এটা ডিস্ট্রিক্ট লেভেলেই এর পোস্টিংটা বেশি হয়। আমাদের উপভোক্তা দপ্তর, যে কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, কোথাও কোনো অভিযোগ এসেছে কিনা, সাধারণত এরা মানে বড় বড় যে ব্যবসায়ী বা কর্তৃপক্ষ যারা এই নিয়ে বিভিন্ন অভিযোগ আছে আর কি আমাদের সংশ্লিষ্ট দপ্তরে, উপভোক্তা বিষয়ক দপ্তরে, সেইগুলো এরা ইন্সপেক্টর মানে অফিসার হিসেবে এগুলো ইনকোয়ারি করে থাকেন। কিন্তু এদেরও সমস্যাটা এটাই, এদের ডাইরেক্ট প্রমোশনটা কিন্তু গ্রুপ এতে। এবং যখনই একটা এটার স্কেল হচ্ছে ডব্লিউবিসিএস, যেটা গ্রুপ বি স্কেল, যেমন ক্যাটাগরি ডি যেটা 7,137,600 আর গ্রেড পে 3,900, এখান থেকে ডাইরেক্ট জাম্প করে যখন একটা গ্রুপ এ মানে হচ্ছে বিডিও স্কেলে যাবে, এর সময়টা মিনিমাম হচ্ছে 20 ইয়ার্স, এবং তার বেশি তবু কম নয়। সেই জন্য আমাদের ডিপার্টমেন্টেই অনেক রেভিনিউ অফিসার আছেন যারা ডব্লিউবিসিএস গ্রুপ সি দিয়ে চলে এসেছেন কনজিউমার ওয়েলফেয়ার অফিসার ছেড়ে। আর একটা পোস্ট ছিল যেমন ওই ইন্সপেক্টর অফ স্টেট এক্সাইজ বলছিলাম, ওটাও ওই ডাইরেক্ট জাম্প করে সুপারিনটেন্ডেন্ট অফ মানে এক্সাইজ হতেন। এই পোস্টগুলো এই জন্য লোভনীয় পোস্ট হলেও এগুলো ছেড়ে দিয়ে এই কারণেই চলে আসেন এনারা, যে এদের প্রমোশনটা কোনো ঠিক নেই যে কবে হবে। চাকরি জীবনে একটা প্রত্যেকের ইচ্ছে থাকে, আমি যে একটা চাকরিতে ঢুকেছি 10 বছর পরে অন্তত একটা নেক্সট প্রমোশন পাবো। একটা সারা জীবন যদি একই পোস্টে চাকরি করে যাই তাহলে হয়তো মনোবলটা একটু ধাক্কা খেতে পারে, সেই জায়গাটায় আলোচ্য বিষয়। কনজিউমার ওয়েলফেয়ার অফিসার খুব ভালো পোস্ট, ডিস্ট্রিক্টের লেভেলে পোস্টিং থাকে, এবছর 172খানা রয়েছে। আচ্ছা, এরপরে আসছে বিসিডব্লিউ ইন্সপেক্টর, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার। নামটা শুনেই বোঝা যাচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, অর্থাৎ অনুন্নত শ্রেণী উন্নয়নের জন্য আপনাকে ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত করা হচ্ছে। ফলে এদের পোস্টিংটা সবসময় এটা ধরেই রাখুন, আমাদের চাকরির ক্ষেত্রে যে জোনগুলো হয় এ বি সি, সেই হিসেবে বি জোনের মধ্যে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এ জোনের মধ্যে পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই ধরনের জায়গায় কিন্তু পোস্টিং হবে। সি জোন অর্থাৎ হাওড়া, হুগলি, কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, এইসব জায়গায় হওয়ার চান্স খুব কম। হলেও উত্তর 24 পরগনার যেখানে নমশূদ্র এলাকায় এসসি সংখ্যাটা একটু কনসেন্ট্রেশন বেশি, সেখানে 1-2 জন পোস্টিং পেলেও পেতে পারে। বাকি ধরুন মানে পিছিয়ে পড়া যে সমস্ত এলাকা, সেই সমস্ত ব্লকে নামটাই হচ্ছে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার হ্যাঁ ইন্সপেক্টর। হ্যাঁ হ্যাঁ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার। সেই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ারের জন্য ব্যাপারটা হচ্ছে যে ওনাদের এমন জায়গায় দেওয়া হয়েছে, মানে গত 10 বছরে আমরা দেখেছি যে সমস্ত পিছিয়ে পড়া জায়গাতেই দেওয়া হয়েছে, এবং এক একজন প্রায় 8-10 বছর ধরে সেম ব্লকেই রয়ে গেছেন বা সেম এলাকাতেই রয়ে গেছেন, ওনাদের ট্রান্সফারও হয়নি। এই একটা সমস্যা থাকে এই পোস্টার। কিন্তু আর এদের হচ্ছে যে পোস্টিংটা হচ্ছে ডাইরেক্ট বিডিও অফিসে, যেখানে হচ্ছে যে ব্যাকওয়ার্ড ক্লাস সেকশন রয়েছে, আলাদা একটা সেকশন থাকে, সেই সেকশনে এদেরকে ইন্সপেক্টর করে ওনাদের
বসিয়ে রাখা হয়। এইটা এরপরে আসছি, সংখ্যাটা আমি যেখানে দা- বেশি আমি একটা যোগ করবো বিসিডাব্লিউ তে। বিসিডাব্লিউ হচ্ছে 145টা আছে, সংখ্যাটা খারাপ নয় মোটামুটি। কিন্তু ব্যাপারটা হচ্ছে বিসিডাব্লিউ সেই সমস্ত ছেলেদের পক্ষে ভালো হবে যারা হচ্ছে ব্লকের সঙ্গে ভার্সেটাইল কাজ করা পছন্দ করে। আর একই রকম কাজ, একই রকম পোস্টে সারা জীবন কিন্তু থেকে যেতে হবে। বিসিডাব্লিউ কিন্তু প্রমোশনাল কোনো পোস্ট নেই, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিন্তু পোস্টিং হচ্ছে এক ব্লকে 10 বছর করলো, 30 বছরের মধ্যে ধরছি। আবার কেউ চাইলে সাব ডিভিশনেও পোস্টিং নিতে পারে, কিংবা জেলাতে হেড অফিসেও পোস্টিং নিতে পারে, কিন্তু তার পোস্ট কিন্তু বিসিডাব্লিউ থাকবে, প্রমোশন কিছু হবে না। কাজের ধরন হয়তো বদলাতে পারে। কিন্তু যারা এই পোস্টে তাহলে কাজের ক্ষেত্রে ভালো হবে, যারা একই রকম পোস্টে সারা জীবন কাজ করতে পছন্দ করে। আর হচ্ছে যারা হচ্ছে অনুন্নত শ্রেণীর জন্য কাজ করতে পছন্দ করে। আর বিডিও অফিসে থাকার জন্য ভার্সটাইল কাজ করতে পারবে, অন্যান্য ডিপার্টমেন্টের অনেক কিছু কাজ শিখতে পারবে। এবং অন্যান্য ডিপার্টমেন্টের অনেক কিছু কাজও ওদের দিকে করতে হয়, এবং এদের প্রচুর চাপ থাকা সত্ত্বেও কিন্তু ওসি ইলেকশনও অনেককে দিয়ে দেওয়া হয়েছে। সেই জন্য বিডিও অফিসের কিন্তু বিডিওর যে আন্ডারে অনেক চাপ থাকে, তার মধ্যে অনেকটা চাপই কিন্তু বিসিডাব্লিউ, দক্ষ বিসিডাব্লিউরা বহন করে। এরকম যদি কেউ দক্ষতার সঙ্গে কাজ করতে ইচ্ছুক হয় আর প্রমোশনের কোনো আশা না করে যদি কাজ করতে চায়, তাহলে তাদের ক্ষেত্রে বিসিডাব্লিউ ভালো হবে পোস্ট। হ্যাঁ, ধন্যবাদ সৌরভ ডিটেলসে এটা ইলাবোরেট করার জন্য। এরপর আসছে বিওয়াইও, ব্লক ইউথ অফিসার, মিউনিসিপাল ইউথ অফিস, বড়ো ইউথ অফিস। এখানে অফিসার হিসেবে যারা জয়েন করেন, নামমাত্রই মিউনিসিপাল ইউথ অফিস বা বড়ো ইউথ অফিস বলেছেন, খুব কম, মানে 159টা বলেছে, এর মধ্যে হয়তো 115 বলেছে, এর মধ্যে হয়তো 9 থেকে 10 জন হয়তো মিউনিসিপাল ইউথ অফিস বা বড়ো ইউথ অফিসে জয়েন করবে, বাকি সবাইকে ব্লকেই পাঠায়। পোস্টটা খুব ভালো পোস্ট, এদের অ্যাক্টিভিটি খুব কম, মানে এদের কাজের প্রেশার খুবই কম থাকে। সারা বছর ওই ক্রীড়া দপ্তরের আন্ডারে রয়েছে। এদের হচ্ছে যে কোনো ব্লকে হয়তো ক্রীড়া দপ্তরের থেকে কোনো হয়তো প্রোগ্রাম করা হলো, সেই সেই জায়গায় লোকাল ছেলেদেরকে উৎসাহ দেওয়ার জন্য বা কিছু করার জন্য কোনো খেলার আয়োজন করা হলো বা অন্য কোনো ক্রীড়ার মাধ্যমে কিছু করা হলো, সেই ব্যাপারেই এনারা এঙ্গেজ থাকেন। এবং বিডিও অফিসের মানে বিডিও অফিস প্রিমাইসে যদি অফিস হয়ে যায় তাহলে এনাদের একটু চাপ চলে আসে, কারণ বিডিও সাহেব নিজের মতো করে একটু ব্যবহার করেন, অন্যান্য কাজ দেন, এক্সট্রা দায়িত্ব দেন। না হলে এইখানে খুব একটা বিশেষ কিন্তু কাজ থাকে না। এটা একটু পরে আলোচনা করছি যে যারা আমাদের যে সমস্ত বন্ধু অল্প বয়সে, তারা মানে অল্প বয়স বলতে এখানে বলতে চাইছি উইদিন 26 চাকরিতে জয়েন করতে চলেছেন, তারা এই বিওয়াইও কিংবা কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এই পোস্টগুলোকে তারা পাখির চোখ করতে পারেন, কারণ এই পোস্টগুলোয় কাজের প্রেশারটা একটু কম থাকে। ফলে ডব্লিউবিসিএস প্রিপারেশন বা মিসলেনিয়াস এর বা অন্য কোনো হায়ার, তার অন্য সেন্ট্রাল এক্সাম যারা করছেন প্রিপারেশন, তারা সেই প্রিপারেশন গুলো নেওয়ার সময় পাবেন। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, যদি এই প্রিপারেশন নিতে নিতে আপনি যদি 32 ইয়ার্স এর মধ্যে অন্য কোনো চাকরিতে না বেরিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সৌরভ যে কথাটা বললো যে এদের প্রমোশনাল স্কোপটা এতটাই কম যে কিন্তু তখন কিন্তু ভবিষ্যতে কিন্তু পস্তাতে হবে, এইটা একটা ফ্যাক্ট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিডিও অফিস প্রিমাইসে যদি আমি যদি কোনো পোস্টিং পাই, এর বেশিরভাগ পোস্টগুলো কিন্তু বিডিও অফিস প্রেমিসে, কিছু এগ্রিকালচারাল পোস্ট বাদ দিয়ে ওগুলো আসছে, ওগুলোর সংখ্যা খুবই কম বলে। তো তাহলে বিডিও সাহেব কিন্তু সারা বছর কিন্তু নিজের মতো করে যে কোনো কাজে, এক্সট্রা কোনো কাজে কিন্তু আমাকে ব্যবহার করবেন, আমি কিছু বলতে পারবো না। এখানে কিন্তু স্বকীয় ডিপার্টমেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট ডিপার্টমেন্ট বলতে রেভিনিউ ইন্সপেক্টর রয়েছে দেখতে পেয়েছি, সাবঅর্ডিনেট ল্যান্ড লেবার সার্ভিস ছিল, সেটাকেও এখন বিডিও সাহেব নিয়ে রেখেছেন মোটামুটি। আর ওই এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার যেটা রয়েছে ওটা রয়েছে, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার এইটা রয়েছে। বিওয়াইও মানে যেটা আমরা এখন আলোচনা করছিলাম, ব্লক ইউথ অফিসার, ওটাও ইন্ডিপেন্ডেন্ট জিনিস, কিন্তু এখন আপাতত কিছুদিন বিগত বছর থেকে গভর্নমেন্টের একটা রেজলিউশনের তরফ থেকে ওটা এখন বিডিও অফিসে, মানে বিডিও অফিসে অঙ্গুলি নেই, ওই অফিসগুলো এখন চলছে। ঠিক আছে, এবার হচ্ছে যে আমরা সবকটা পোস্ট নিয়ে কম বেশি আলোচনা করলাম, আসছি এবার অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস। 76 খানা পোস্ট রয়েছে। এইটা কি ব্যাপার একটু জেনে নি। কোঅপারেটিভ সোসাইটিস ব্যাপারটা হচ্ছে বিভিন্ন ধরনের সংস্থা, মানে ধরুন সেই দুগ্ধ সমবায় সমিতি, যে কোনো সমবায় সমিতি যেগুলো আছে, বা সমবায় ব্যাংক, এই যে সমবায় সমিতিগুলো, এদের প্রতি বছর তাদের রেজিস্ট্রেশন ঠিকঠাক হয়েছে কিনা, তাদের যে আপ টু ডেট লেজার বুক আপ টু ডেট আছে কিনা, মানে তার যেমন একটা অডিটরের যে কাজ আর কি,
সেই গভর্নমেন্ট নিযুক্ত অডিটর হচ্ছেন এই অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস। তিনি তাকে যখন যখন অর্ডার দেওয়া হয় সারা বছরে, তিনি সেই সময় গিয়ে তাকে একটা লিস্ট ধরিয়ে দেওয়া হয়, তিনি গিয়ে এই মানে কোঅপারেটিভ সোসাইটিস গুলোয় গিয়ে অডিট করে তার রিপোর্টটা তিনি তার সংশ্লিষ্ট দপ্তরে দেন। প্রথম এই অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিজ এর ফার্স্ট প্রমোশন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর পোস্টে। এটাও কিন্তু একেবারে জেলায় পোস্টিং, এবং এদের কন্ট্রোলিং অথরিটি ওই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। ফলে বোঝাই যাচ্ছে যেহেতু একেবারে এই পোস্ট থেকে ডাইরেক্ট গ্রুপ এ পোস্টে ডাইরেক্ট প্রমোশন, এক্ষেত্রে প্রমোশনালের সুযোগটা খুব কম এবং সময় সাপেক্ষ। এরপরে আসি অ্যাসিস্ট্যান্ট অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস বললাম। এবারে একটা পোস্ট আছে অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউ, মাত্র 3টে পোস্ট। এই 3টে পোস্ট আমি স্পেশালি বলবো আমার দীর্ঘ এই চাকরি জীবনের অভিজ্ঞতা থেকে, যাদের কমার্সের ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড রয়েছে, একমাত্র তারাই এই পোস্টের কিন্তু প্রেফারেন্স দেবেন। 3টে পোস্ট কাউকে না কাউকে নেবে, তো গভর্নমেন্ট সেই হিসেবেই নেবে যাদের স্ট্রং ইকোনমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে, ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড রয়েছে। তার কারণ হচ্ছে এই পোস্টিংটা ডাইরেক্ট রাইটার্স বিল্ডিং অথবা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এ হবে। আমরা সাধারণত দেখে থাকি গভর্নমেন্টের মানে সরকারি যে অফিসগুলোর যে অডিট হয় বছরে একবার করে, মানে সেন্ট্রাল অডিট বলুন বা স্টেট অডিট বলুন, এটা হচ্ছে স্টেট অডিট যারা করে, মানে ডিপার্টমেন্টাল অডিট যে হয়, যারা এই অডিট করে থাকেন সেই অডিটর হিসেবে এরা নিযুক্ত হন। এদের পোস্ট স্যালারির পোস্ট হিসেবে এদের খুব ঠিক মানে রেভিনিউ ইন্সপেক্টরের সমান স্কেল, কিন্তু এদের মানে অ্যাটিটিউড যেটা বলবো এটা হাই ফাই, মানে চমকানো যেতে পারে আর বিডিও সাহেবকেও, এরকম আর কি। কারণ ডিপার্টমেন্টের অডিট তো এরা করে থাকেন, সেই রকম আর কি। এদের পোস্টিংটা রাইটার্স বিল্ডিং অথবা নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং কলকাতায় হয়ে থাকে। অনলি 3খানা পোস্ট, সেই নিয়ে আর বেশি শব্দ খরচ করব না। এরপরে আসছি আমাদের কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস, মাত্র 16খানা পোস্ট। এটাকে বলে জেল সুপারিনটেন্ডেন্ট, মানে সোজা কথায় আমাদের জেলে যেতে হবে। ফলে মানসিকতাটাও যারা এই অপশনটা দেবেন সেই রকম মানসিকতা রাখুন। আর এদেরকে অ্যাসিস্ট করার জন্য যেটা অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কারেকশনাল হোমস রয়েছে, মাত্র 5খানা পোস্ট। এই নিয়ে বেশি কিছু বলতে চাই না, এটা সংশোধনাগারেই এদের পোস্টিংটা হয়। এরপরে আসছি এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন। সৌরভ পোস্টটা সম্পর্কে বিশদেই বলেছে কিছুটা এর আগে, 76খানা। আর লেডি এক্সটেনশন অফিসার 88খানা। এক্ষেত্রে বলি লেডি এক্সটেনশন এডুকেশন অফিসার যিনি থাকবেন তাদের তাও একটু ঠিকঠাক মানে পোস্টিংটা দেওয়া হয়, যেহেতু ম্যাডামদের প্রথম সার্ভিসে খুব একটা খারাপ পোস্টিং দেওয়া হয় না, পোস্টিংটা ঠিকঠাক জায়গায় দেওয়া হয়। কিন্তু যারা মাস এডুকেশন এক্সটেনশন মানে মেল যেটা, তাদেরকে পোস্টিংটা খুব একটা ভালো জায়গায় দেওয়া হয় না, মানে তাদেরকে যেভাবে ডিউটি করতে হয় দৌড়দৌড়ি করে, একটু চাপের হয়ে যায় আর কি। মানে দূরবর্তী এলাকায় কতদিন মানে আমাদের সর্বশিক্ষা মিশনের আন্ডারে যেসব জায়গা রয়েছে বা অন্যান্য মানে ছোটখাটো জায়গা যেগুলো রয়েছে অঙ্গনওয়াড়ি, সেগুলো একটু দেখতে দেখতে হয়, দিয়ে স্ট্যাটাস রিপোর্ট তৈরি করতে হয়। এগুলো 76 আছে এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশনে, আর লেডি এক্সটেনশন অফিসার হিসেবে 88খানা। তাহলে আর রয়েছে সেভিং ডেভেলপমেন্ট অফিসার। সেভিংস ডেভেলপমেন্ট অফিসারের যেটা প্রাইমারি ফাংশন ছিল যখন এটা গভর্নমেন্ট এই পোস্টটা ক্রিয়েট করেছিল, খুব সম্ভবত মনে পড়ছে আমার যতদূর সম্ভব, এটা 2012-এই প্রথমে এই পোস্টটা ক্রিয়েট হয় মিসলেনিয়াস দিয়ে। 2012-এ মানে সৌরভ যে বছরে, ওই বছরই প্রথম এই সেভিংস ডেভেলপমেন্ট অফিসার পোস্টটা নিয়োগ হয়েছিল প্রথম। 50খানা পোস্ট আছে। এদের মুখ্য দায়িত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিভিন্ন রকম যে সরকার যে বিভিন্ন রকম ঋণ যেরকম দেয় গভর্নমেন্ট, আমি কোনো ক্ষুদ্র শিল্প হোক বা ব্যক্তিগত কোনো ছোটখাটো কাজ আমি করতে চলেছি নিজের, সেই সংক্রান্ত ঋণের উপর যে আমি ডেভেলপমেন্ট আমার মানে করবো আর কি, সেই সংক্রান্ত জিনিসের জন্য গভর্নমেন্টকে তো তদারকিও করতে হবে। আমি তো শুধু ঋণ দিয়ে ছেড়ে দিলেই হলো না, সেই তদারকির কাজের জন্য এইখানটার কিছু নিয়োগ করা হয়। সেটা নতুন করে নিয়োগ করতে গিয়ে এই সেভিং ডেভেলপমেন্ট অফিসার নিযুক্ত করা হচ্ছে। এখন বাস্তব কথা, ওনাদের যা ফাংশন সেই ফাংশন খুব একটা বেশি করতে দেওয়া হয় না। ওটা সাইড ডিপার্টমেন্ট হলেও যদি বিডিও অফিসের প্রিমাইসে পোস্টিং হয় তাহলে ওনাকে বিডিও সাহেবই ব্যবহার করছেন বা করে থাকেন। তাহলে ওভারঅল আমরা যা দেখলাম, আর লাস্ট যেটা বলে দিই ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, যেটা সৌরভ শুরুতেই বলেছিল, 45 অনলি 45খানা পোস্টিং রয়েছে। এটা ভেবে রাখুন আপনারা, এখনো পর্যন্ত আমাদের সিনিয়র বা আমাদের ব্যাচমেট যারাই পোস্টিং পেয়েছেন না কেন, সব গোসাবা, বাসন্তী, সন্দেশখালী এইসব দিকেই পোস্টিং পেয়েছেন, তার বাইরে কিন্তু পোস্টিং পাননি। অর্থাৎ সাউথ 24 পরগনার যেসব জায়গায়
আমফান বলুন, উমপুন বলুন, যাই বলুন না কেন, আর ঝড় ঝাপটা যেসব এলাকা যেখানে বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রয়োজন রয়েছে সারা বছর, সেই সমস্ত জায়গায় আমি পোস্টিং পাবো। এবং খুব কপাল সুপ্রসন্ন থাকলে 5-10 বছর পরে হেডকোয়ার্টার মানে জেলা ভিত্তিক বা কলকাতার কোনো একটা হেডকোয়ার্টারে আমি ফিরতে পারবো, যে কোনো দিন আবার আমাকে যে কোনো সময়, যেহেতু বিপর্যয় মোকাবিলা, আমাকে আবার জায়গায় পাঠিয়ে দিতে পারে। সেই হিসেবে একটু খেয়াল রাখবেন যখন আপনারা এই জিনিসগুলো আপনারা 1, 2, 3, 4 করে 18টা পোস্ট আপনারা করবেন। ওভারঅল তাহলে এই আলোচনার মাধ্যমে আমার ব্যক্তিগত সাজেশন হিসেবে যদি আমার বন্ধুরা শোনেন, তাহলে আপনারা দেখুন, রেভিনিউ ইন্সপেক্টর পোস্ট সম্পর্কে হয়তো সৌরভ আর দু কথা বলবে। সংখ্যাটা তো একটা ম্যাটার করে। দেখুন প্রত্যেক পোস্ট দেখুন 200-র উপরে কারোর ফিগার যায়নি, একমাত্র MWI-টা 206খানা ফিগার আছে, বাকি কিন্তু রেভিনিউ ইন্সপেক্টর 500খানা পোস্ট রয়েছে। ব্রাইট ফিউচার, প্রমোশনাল স্কোপ খুব ভালো, কাজ করে আনন্দ পাবেন। তাহলে এই পোস্টের জন্য কিন্তু যেটা সংখ্যাটা বেশি, ন্যাচারালি যারা আমাদের আনএমপ্লয়েড বন্ধুরা রয়েছেন তাদের কাছে তো একটা সংখ্যাটা ম্যাটার করে, তারা এই পোস্টটাকে 1 নম্বর অপশনে আনতে পারে। বাকি আপনাদের সবকটা পোস্ট আমরা মোটামুটি আলোচনা করলাম, আপনারা নিজেরা আলোচনা করুন, আপনারা দেখুন, আমাদের আলোচনাগুলো শুনুন, আমরা পরবর্তী আলোচনায় এগিয়ে যাব। নমস্কার। হ্যাঁ, সুরজিৎ দা প্রত্যেক পোস্টে ডিটেলস সম্বন্ধে বললো। এবার হচ্ছে ফ্রেশার্স ক্যান্ডিডেট যে ইন্টারভিউতে যাবে, তার কাছে হয়তো গোড়া ডিসকাশন শুনে পুরোটাই কনফিউজ মনে হয়ে যেতে পারে। তাহলে কনফিউজ হওয়ার অত দরকার নেই। সিম্পল ভাবে যদি আমি স্যালারি পছন্দ করি বেশি হোক, তাহলে আমি প্রথমে নিয়ে আসবো সংখ্যা হিসাবে বেশি আছে রেভিনিউ ইন্সপেক্টর আর লেবার সার্ভিস। তাহলে আমি দুটোর মধ্যে একটা নিয়ে আসবো। লেবার সার্ভিসে 3900 গ্রেড পে ছিল আগের বারে রোপার আগে, তাহলে এর বেতন একটু বেশি হবে, এটাকে প্রথমে দিতে পারি। কিংবা সংখ্যার হিসাবে যদি আমার বেতন কম হলেও প্রমোশনটা আমি মাথায় রেখে যদি দিই, তাহলে আমি রেভিনিউ ইন্সপেক্টর প্রথম দিতে পারি। তারপরে আমার মনে হচ্ছে যা সংখ্যা অনুসারে আছে সেইভাবে দিয়ে দিলেও চলবে, যদি খুব কেউ কনফিউজ হয়ে যায়। কিংবা ওই প্রমোশন হিসাবে বেছে বেছে এই ভিডিওটাকে দরকার হলে সুরজিৎ দার ডিসকাশনকে এবং আমার ডিসকাশনকে আবার 2-3 বার ধরে শুনে ভালো করে ডিসিশন নিয়ে, এবং সবচেয়ে আমার মনে হয় ভালো হবে যদি কেউ 2-3টে পোস্ট বাছে সেই ধরনের মানুষদের সঙ্গে কথা বলা, যারা অলরেডি সেই পোস্টে চাকরি করছে, তারাই সেই পোস্ট সম্বন্ধে সবচেয়ে ভালো বলতে পারবে। তাহলে তাদের সঙ্গে কথা বলে কাজের ধরন কিরকম, সেইভাবে মানসিকভাবে প্রস্তুতি হয়ে সেইভাবে পোস্ট দেওয়াই সবচেয়ে ভালো হবে। কারণ একবার পোস্ট দিয়ে দিলে এবং যদি ভাগ্য ভালো হয় এবং যদি স্কোরও ভালো থাকে মেন্সে আর ইন্টারভিউও ভালো হয়, সবাই ভালোভাবেই পরীক্ষা দিতে যায়। তবে কিছু সবাই তো আর পাবে না, কিছু জন তো বাদ যাবে, এবং তার মধ্যে যাদের ভাগ্য ভালো হবে তারা পেয়ে যাবে এবং যাদের পারফরমেন্সও ভালো হবে। তাহলে তারা হয়তো একরকম করে প্রেফারেন্স দিল, দিয়ে একরকম করে পেয়ে গেল, তখন আফসোস যেমন না পরে করতে হয় যে ওটা দিলে ভালো হতো। তাহলে সেই আর আমাদের সময় আসলে এত ডিসকাশনের সুযোগই ছিল না, কারণ তখন পোস্ট গুলো প্রকাশ করা হতো না যে কোন পোস্টে কত আছে, শুধু পোস্টের নামগুলো দেওয়া হতো। তো সেইভাবে আমরাও কিন্তু সিনিয়র দাদাদের সঙ্গে আলোচনা করি দিয়েছিলাম। এবং ফেস টু ফেস যদি কোনো দাদার সঙ্গে কথা বলতে পারো, যেমন যদি আমার ইচ্ছে হচ্ছে আমি BCW হব, তাহলে BCW কোনো দাদার সঙ্গে যে ডাইরেক্ট কথা বলে কাজের ধরন সম্বন্ধে কোনো জানার দরকার আছে। যদি মনে হয় আমি লেবারে যাব, তাহলে অলরেডি যে লেবারে চাকরি করছে তার সঙ্গে কথা বলা সবচেয়ে ভালো হবে, যদি পাওয়া যায়। আর যদি না সম্ভব হয়, ও বললাম সংখ্যা দেখে কিংবা স্যালারি দেখে দিয়ে দেবে। তবে স্যালারি দেখলেও সংখ্যাটা মাথায় রেখে দেবে। যেমন যদি আমি একই ধরনের চাকরি হয়তো সারা জীবন করবো মাথায় নিয়েই নিয়েছি, তাহলেও আমাকে দেখতে হবে তাহলে যে সংখ্যার হিসাবে এখানে কোনটা বেশি আছে, যে লেবার বেশি, লেবার সার্ভিস বেশি না BCW বেশি। তাহলে লেবার সার্ভিস বেশি, আমি লেবার সার্ভিস 1 নম্বরে দিয়ে দেবো, আর BCW দিয়ে দেবো 2 নম্বরে, ব্লক উইথ অফিসার 3 নম্বরে। এরকম করে সংখ্যা হিসেবেও আমি দিয়ে দিতে পারি। এবার সবাই প্রত্যেকের পার্সোনাল পছন্দ আলাদা, প্রত্যেকের কাজের ধরনের মানসিকতা আলাদা। একজন হয়তো খুব কাজ করতে পছন্দ করে এবং অচ্ছুষ্ট কাজে, এবং তাকে তাহলে ব্লক অফিসেই তার সবচেয়ে ভালো পোস্টিং হবে যেহেতু কাজ করতে পছন্দ করে। কিন্তু সে নিয়ে নিল কনজিউমার, যেখানে কাজের কিন্তু সেই মতো কম। তাহলে সে তো বোরিং হয়ে যাবে যে আমি এত কাজ করতে চাই অথচ হয়তো এখানে অথচ কাজের স্কোপ নেই। আবার এরকম ব্লকেও ব্যাপার, ব্লক ইউথ অফিসারের কাজ ফুটবল ক্রীড়া সম্বন্ধে কাজ, কিন্তু এখন আমরা বিগত কতদিন দেখে এসেছি যে পুলিশ বা MLA কোটা থেকে ওরা খেলাগুলো আয়োজন করছে। সেই তুলনায় তাহলে
ব্লক ইউথ অফিসারের দায়িত্ব কমে যাচ্ছে। ওই জন্য দায়িত্ব কমে গেলে কিন্তু কাজ কমবে না, কারণ হচ্ছে ওকে তখন একটা ব্লকের বাদ দিয়ে 4-5টা ব্লকের দায়িত্ব দিয়ে দেওয়া হবে। তাহলে সেই হিসাবে দেখতে গেলে যে কাজ করার মানসিকতা নিয়েই সবাইকে পোস্টিং নিতে হবে, কিন্তু আমরা পার্সোনাল পছন্দ অনুসারে সেই পোস্টিং গুলো দিলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমাদের ভিউয়ার্সরা সবাই এটা জানতে পারলেন যে পোস্টিং, তার নেচার, তার ফাংশন এবং প্রেফারেন্সেস কি করে সিলেক্ট করবেন, প্রত্যেকটি পয়েন্ট খুব সুন্দর করে বুঝিয়ে দুজনেই বলেছেন। এবার আমি সৌরভ চক্রবর্তী স্যারকে জিজ্ঞেস করতে চাইবো যে আপনারা যে রেডে যাচ্ছেন অ্যাজ রেভিনিউ ইন্সপেক্টর, এই রেডের যে এক্সপিরিয়েন্স আছে সেইটা একটু আমাদের সঙ্গে শেয়ার করবেন। হ্যাঁ, আমি হচ্ছে পার্সোনালি চাকরি করি রেভিনিউ ইন্সপেক্টর হিসেবে। রেভিনিউ ইন্সপেক্টরের পোস্টিং হচ্ছে জিপিতে হওয়া উচিত এবং প্রত্যেক জিপিতে একজন করে রেভিনিউ ইন্সপেক্টর থাকা উচিত। মেনলি হচ্ছে আমাদের কাজটা কি হয়, মেনলি ইনভেস্টিগেশন অফিসার হলে ভূমির কোনো হচ্ছে ডিসপিউট থাকলে, কোনো জায়গায় কোনো গন্ডগোল বাঁধলে কিংবা কোনো রেকর্ড সংক্রান্ত কোনো জরুরি অবস্থা হয়ে পড়লে সেইগুলো ফিল্ডে যে আমাদের সার্ভে করে কিংবা লোকজনের কাছ থেকে ভালো করে যাচাই করে জানতে হয় যে এই জিনিসটা ঠিক আছে না ভুল আছে। তাহলে একে ধারে সার্ভেয়ারের কাজ জানতে হয় এবং আরেক ধারে জানতে হয় কি ল্যান্ড ল সম্বন্ধে। তাহলে নতুন ছেলে হিসেবে সেই সব জানা সম্ভব নয়, সেই জন্য এআরটিআই শালবনী এবং এলএমটিসি বহরমপুর দুটো ট্রেনিং সেন্টার আছে ভূমি দপ্তরে, ভূমি সংস্কার দপ্তরে, ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। তাহলে নতুন যারা আড়াই হিসাবে জয়েন করবে তাদেরকে ওখানে ট্রেনিং এ পাঠিয়ে দেওয়া হয়। যেমন আমার হয়েছিল 41 দিনের ট্রেনিং। ট্রেনিং খুবই কড়াকড়ি ট্রেনিং হয়, ট্রেনিং শুরু হয় সকাল 6টা থেকে এবং প্রথমে সার্ভেয়ারের কাজ শেখানো হয় 11টা পর্যন্ত, তারপরে একটু ব্রেক দিয়ে আবার 2টো থেকে 5টা পর্যন্ত 6টা পর্যন্ত এই ল্যান্ড ল এর ক্লাস নেওয়া হয়। দিয়ে এইভাবে এবং বাড়ি যেতে দেওয়া হয় না, রেসিডেন্সিয়াল পুরোটাই ট্রেনিং হয় 40-41 দিন ধরে। তারপরে শেষে একটা পরীক্ষা নেওয়া হয়। সালে অনেকে ভাবতে পারে যে আমি একটা পরীক্ষা দিয়ে চাকরি পেলাম, তারপরেও আবার পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, ল্যান্ডের চাকরি করতে গেলে ল্যান্ড ল সম্বন্ধে এবং সার্ভেয়ার মানে মাপঝোপ সম্বন্ধে জানতে হবে, তার জন্য পরীক্ষা দিয়ে এবং পাস করতে হবে পরীক্ষা। এবং পাস যে যারা হচ্ছে অকৃতকার্য হয়ে পড়বে, আশা করা যায় কেউ অকৃতকার্য হয় না, কারণ হচ্ছে ফেল করে না কেউ সোজা কথায়, কারণ সবাই হচ্ছে কোয়ালিফাইড ক্যান্ডিডেট এবং সবাই এত বড় পরীক্ষা দিয়ে পাস করে এসছে। তারা ল্যান্ড ল সম্বন্ধে শিখতে পারবে না বা সার্ভেয়ারের কাজ শিখতে পারবে না এমন নয়, কিন্তু তবু দু একজন হয়তো পার্সোনাল কিছু কারণের জন্য ফেল হয়ে যায়, তার মানেও কিছু একবারে অশুদ্ধ কিছু হয়ে যাবে না বা চাকরি চলে যাবে না, তাহলে পোস্টিংটা খারাপ হয়ে যাবে। এবং যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, মানে এআরটিআই যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় এবং এলএমটিসি তেও যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তাদের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হয়। এবার হোম ডিস্ট্রিক্টে পোস্টিং হওয়া মানেই তারা বাড়ির কাছে মানে বাড়ির নিজের ব্লকে কিন্তু এই ইন্সপেক্টর বাজার সহযোগ করে। আমরা হচ্ছে বিভিন্ন রকম লোক, মানে প্রত্যেকের মানসিকতা এইরকম একরকম, প্রত্যেকের কাজের করার মানসিক ধারণা একরকম, প্রত্যেকের পোস্টিং চাই আলাদা রকম। তাহলে পোস্টিং দেখে এবং স্যালারি দেখে কিংবা প্রমোশনের সুযোগ দেখে সবগুলো একসঙ্গে মাথায় চিন্তা ভাবনা করে প্রত্যেকে পোস্ট প্রেফারেন্স দেবে। এমন যেমন না হয় চাকরি পাওয়ার পর পরে পস্তাতে হয় যে ওই পোস্ট পেলে ভালো হতো। আর আরেকটা ব্যাপার হচ্ছে, যদি অত কনফিউজ মনে হয় তাহলে তোমরা সংখ্যা দেখে কিংবা স্যালারি দেখে পোস্ট প্রেফারেন্স দিয়ে দিতে পারো, তাতেও কোনো অসুবিধা হবে না। কারণ সব পোস্ট গুলোই দিতে বলবো আমি সবাইকে, যেহেতু একজন বেকার ছেলের পক্ষে চাকরি পাওয়াটাই শেষ কথা। সব পোস্ট প্রেফারেন্স গুলোই দিয়ে দেবে পরপর। আর যেই পোস্ট গুলো হচ্ছে নীল আছে, সে মানে কোনো পোস্ট নেই, সেগুলো শেষের দিকে দিয়ে দেবে। এইভাবে তোমরা পোস্ট প্রেফারেন্স দিতে পারো এবং পরবর্তীকালেও আমরা আরো সিজন নিয়ে আসবো, তাতে আরো যদি কারো কনফিউজ থাকে এবং প্রশ্নোত্তর পর্বও হয়তো পরবর্তীকালে চলবে, যে যারো কারো জিজ্ঞাসা থাকে সব প্রশ্নের উত্তর আমরা আস্তে আস্তে দেবো। হ্যাঁ, তাহলে আমরা শুনলাম যে সৌরভ স্যার নিজের পুরো এক্সপিরিয়েন্স, যেটা তিনি এখন এক্সপিরিয়েন্স করছেন, এখন যেহেতু তিনি কর্মরত আছেন, আর সব ভিউয়ার বন্ধুদেরকে তিনি খুব সুন্দর করে বোঝালেন কি কি অ্যাসপেক্ট মাথায় রাখতে হবে পোস্ট প্রেফারেন্সেস দেওয়ার আগে। এরপর আমরা সুরজিৎ স্যারের কাছে চলে যাব জানার জন্য যে ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্সেস রেভিনিউ ইন্সপেক্টরের জন্য কেমন হয়েছে। সৌরভ অনেকটাই আলোচনা করলো আমাদের পোস্টের বিষয়ে।
যেহেতু রেভিনিউ ইন্সপেক্টর পোস্টটা এই বছর 500খানা, মানে অনেকটাই বেশি অন্যান্য পোস্টের তুলনায়, সেই জন্য আমরা হয়তো এই পোস্টটা নিয়ে বেশি এমফেসিস করছি, করাটাও ঠিক। তা এমন নয় যে ব্লকে শুধুমাত্র একজনই থাকবেন বা একটা ব্লকে সবসময় একটা একজনই ইনচার্জ আছেন, এমনও ব্লক আছে যেখানে দু তিনজন 3-4জন রেভিনিউ ইন্সপেক্টর রয়েছেন। এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা এখানে মানে পলিটিক্যাল ব্যাপার বলা উচিত না, তবু একটু হিস্ট্রিটা জেনে রাখা ভালো যে যখন লেফট ফ্রন্ট ছিল আমাদের খবর মানে এতে গভর্নমেন্টে, তখন তারা একটা ডিসেন্ট্রালাইজেশনের চিন্তাধারা নিয়ে রেভিনিউ ইন্সপেক্টরদের বিএলআরও অফিস থেকে জিপি লেভেলে নিয়ে গিয়েছিলেন, একটা আলাদা অফিসের সেট আপ করে, যাতে আমাদের পাবলিক আরো সার্ভিসটা পায় আর কি, গভর্নমেন্ট সার্ভিসটা পায়। তা সেক্ষেত্রে বর্তমান জায়গায় দেখা যাচ্ছে এই গভর্নমেন্টের মোটোটা ঠিক উল্টো, যে ডিসেন্ট্রালাইজেশন নয়, আমি সেন্ট্রালাইজ করে দেবো। আমি আবার পুনরায় আমাদের ব্লক অফিসেই বলুন টোটাল সেট আপটা বানিয়ে আমি পাবলিককে সার্ভিস দেব, যাতে আমি কুইক সার্ভিস দিতে পারি। পাবলিক তো অত দৌড়ে দৌড়ে বেড়াবে না, এরকম বিভিন্ন জনের চিন্তাধারা, আর আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে। যেমন ধরুন আমি আছি এখন বর্তমান বাঁকুড়ার, দক্ষিণ বাঁকুড়ার এককালে মাওবাদী অধ্যুষিত এলাকা সারেঙ্গা ব্লকে। এর আগে আমি ছিলাম রানীমাদ ব্লকে, 5 ইয়ার্স জঙ্গলমহলে রানীমাদে কাটানোর পরে আরেক জঙ্গলমহলে আছি সারেঙ্গা ব্লকে। তা আমার চাকরি জীবন আরআই হিসেবে মানে রেভিনিউ ইন্সপেক্টর হিসেবে খুব একটা খারাপ নয়, আমি কাজ করেছি জলে জঙ্গলের মাঝে থেকেই কাজ করেছি, মানুষজনের সঙ্গেও মিশেছি, কাজ করে আনন্দও পেয়েছি। এখানে এই ডিপার্টমেন্টে অনেক কিছু শেখার আছে, জানার আছে, এবং আমি যেটা বলেছি যে ফিউচারটা খুব ব্রাইট। আমাদের যেমন ট্রেনিং এর কথা সৌরভ বলছিল, আমার এলএমটিসি বহরমপুরে ট্রেনিং হয়েছে, যেহেতু আমি মিসলেনিয়াসের রেভিনিউ ইন্সপেক্টরের ফার্স্ট ব্যাচ, তার আগে বলেছি যে পিএসসি দিয়ে নিয়োগ হতো না। তাহলে আমাদের এলএমটিসি তে যখন এক্সাম হয়েছিল, সেই এক্সামে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, সৌরভ যেমন বলছে যারা ফার্স্ট হয় বা অন্য কিছু তাদেরকে হোম পোস্টিং দেয়, আমাদের হোম ডিস্ট্রিক্টে পোস্টিং কারোরই হয়নি কোনো দেখে। আমাদেরকে প্রত্যেককেই দূর দূরান্তবর্তী জেলায় দেওয়া হয়েছিল, এবং যারা যে জেলায় পোস্টিং পেয়েছিলেন বিগত 7-8 বছর ধরে বেশিরভাগই সেই সব জেলাতেই রয়েছেন, অসুবিধার মধ্যে দিয়ে তারা কাজ করে চলছেন, সমস্যার কিছু নেই। আর জব ক্রাইটেরিয়া বলতে গেলে একজন রেভিনিউ ইন্সপেক্টরের কাজ হচ্ছে, তিনি একাধারে একজন সার্ভেয়ার বা আমিনবাবু, আবার একাধারে বলা যায় তিনি রেভিনিউ অফিসার, মানে ট্রেনিংটা তাকে দেওয়া হয় দুটোই। তাকে সার্ভেয়ারেরও ট্রেনিং দেওয়া হচ্ছে, মানে তিনি যাতে সার্ভেয়ারকে কন্ট্রোল করতে পারেন। আপনাকে যেন যিনি ফিল্ডে যিনি সার্ভে করে আসছেন, বা কোনো ধরুন বড় বড় প্রজেক্ট হচ্ছে, আজকে ইন্ডাস্ট্রি হবে, সেটা ল্যান্ড ডিপার্টমেন্টের যখন ক্লিয়ারেন্সের জন্য যখন আসবে, কি ধরুন বড় একটা নতুন ব্রিক ফিল্ড হবে, ইটভাটা বা অন্য কিছু যখন কিছু আসবে, কি স্যান্ড মাইনিং, বড় বড় বালির ঘাট অকশন হচ্ছে, তারা যেসব প্রজেক্ট দেবে আর কি, ডিপিআর বলে, ডিটেল প্রজেক্ট রিপোর্ট, সেসব যখন দেবে, তখন একজন রেভিনিউ ইন্সপেক্টর সার্ভেয়ারের উপরে, মানে তিনি দেখে দেবেন যে ওইগুলো আদৌ তিনি ঠিকঠাক কাজ করেছেন কিনা, মানে তার এতটাই নলেজ থাকতে হবে। আবার যখন তিনি কোনো হয়তো হায়ার অথরিটির থেকে ডাইরেক্ট, হয়তো নবান্ন থেকেও আমাদের কাছে প্রায় যেমন আসছে চিঠি লেটার আসছে, যে এই গভর্নমেন্টের এই মানে গভর্নমেন্ট কোনো অ্যাকুইজিশন করবে, ল্যান্ড অ্যাকুইজিশন করবে বা অন্য কিছু ঘটনা হবে, তখন সেইখানে আপনাকে একজন রেভিনিউ অফিসারের মতো বা একজন বিএলআর এর মতো আইন কানুন দেখে, ডব্লিউবি এলআর অ্যাক্ট ঘেঁটে বা গাইডলাইন ম্যানুয়াল যা আছে সবকিছু দেখে নিয়ে আপনাকে বলতে হবে যে হ্যাঁ এই ক্লজটা মিস গেছে বা এই ক্লজ অনুযায়ী এটা ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় এই পোস্টটা গুরুত্বপূর্ণ, আর এই জন্যই এর প্রমোশনটা এত তাড়াতাড়ি হয়, মানে 6 থেকে 7 বছরের মাথাতেই হয়ে যাচ্ছে বর্তমানে। কিছু সময় কিছু স্ট্যাগন্যান্সির জন্য, কারণ গভর্নমেন্ট পলিসি তো সবসময় সমান থাকে না, সেক্ষেত্রে 7 বছরটা অনেক সময় 9-10 বছরে যায়, এটা অস্বীকার করা যায় না, সেটা প্রত্যেক জায়গাতেই রয়েছে। কিন্তু আমরা যে 18টা পোস্ট দেখলাম, তার মধ্যে এই রেভিনিউ ইন্সপেক্টর পোস্টটাই এমন একটা পোস্ট, যেটা আমরাও যখন জয়েন করেছিলাম বলা হয়েছিল যে 7 থেকে 8 বছরের মধ্যে তুমি নেক্সট হায়ার স্কেলটায় জাম্প করতে পারবে, এবং সেটা একটা ডব্লিউবিসিএস ক্যাটাগরি সি স্কেলে, মানে জয়েন্ট বিডিও রেভিনিউ ইন্সপেক্টর, এটা তো সেম স্কেল এইরকম। মানে যে ছেলেটা হয়তো 25 ইয়ার্সে একজন জয়েন করছে রেভিনিউ ইন্সপেক্টর হিসেবে, সে তার যদি 35 ইয়ার্স যদি অন্য কোনো সেই চাকরিতে যদি নাও পায় বা শিফট নাও করে, এই 35 ইয়ার্সের মধ্যেও সে কিন্তু মিনিমাম একজন সাব ডিভিশনাল অফিসার, মানে একজন এসডিও র্যাঙ্ক নিয়ে, বা একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, যেটা আমাদের জয়েন্ট সেক্রেটারি বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যে স্কেলটা হয় নবান্নতে বা আমাদের রাইটার্সে, সেই স্কেলটা নিয়ে তিনি রিটায়ার করবেন। মানে ফিউচারটা এতটাই ভালো। কিন্তু অন্যান্য জায়গায় পোস্টগুলোয় কিন্তু এই স্ট্যাগন্যান্সিটা চলে আসছে,
মানে ওনারা 20 বছর বা 25 বছরের আগে কোনো কিছু জায়গায় দেখতেই পাচ্ছেন না, এরকম একটা জায়গায় রয়ে যাচ্ছে। কেমন? আর আমার ব্যক্তিগত চাকরি জীবন ব্যাপার বলতে গেলে ওই যে বললাম যে এটা পোস্টিং এর উপর অনেকটাই নির্ভর করে। যারা মোটামুটি শহরাঞ্চলের কাছাকাছি পোস্টিং পান তাদের কাজের প্রেশারটা একটু বেশি থাকে, কিন্তু তারা মোটামুটি অতটা যাতায়াতের সুবিধার্থে আর শহরাঞ্চলে তো কাজটা এতটা ল্যান্ড ডিপার্টমেন্টের বেশি হয়ে ওঠে না, কাজটা কিন্তু রুরাল এরিয়াতেই বেশি কাজ হয়, মানে যেখানে আপনার ল্যান্ড ফাঁকা আছে সেখানে গভর্নমেন্ট নতুন প্রজেক্ট করে থাকে। শহরাঞ্চলে সেরকম কিছু হয়ে ওঠে না, দৈনন্দিন সমস্যাগুলোই ওভারকাম করাটাই বড় ব্যাপার। ঠিক আছে, এই আমার অভিজ্ঞতা শেয়ার করলাম। নমস্কার। থ্যাংক ইউ সুরজিৎ স্যার। তাহলে আমরা শুনতে পেলাম যে দুজনেই, সৌরভ স্যার আর সুরজিৎ স্যার, নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্সেস তো শেয়ার করলেনই, তার সাথে ইচ অ্যান্ড এভরি পোস্টে কি বিভিন্ন চ্যালেঞ্জেস হতে পারে এবং কি কি বেনিফিটস আমরা পেতে পারি, শহরে কেমন হবে, গ্রামের সাইডে কেমন হবে, যদি স্যালারির ওপর ডিপেন্ড করতে চাও তাহলে কেমন করে সিলেক্ট করবে পোস্ট, প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আজকে খুব সুন্দরভাবে ডিসকাশন করলেন। আমি জানি যে নিশ্চয়ই তোমরা খুব বেনিফিটেড হয়েছো এই সেশনটা থেকে, আর দুজনকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর করে এইটাকে প্রেজেন্ট করার জন্য। আজ তাহলে